ইভিনিং ফ্রেন্ডস। আজকে আবার আপনাদের সামনে আমি এসেছি একটি বিশেষ পরীক্ষা, যেটা কিনা আপকামিং এলএস ইলেকশনের পরেই হতে চলেছে। সেটি হচ্ছে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এক্সাম 2023। এটি একটি বৃহৎ তথা বৃহত্তম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ভ্যাকেন্সির একটি পরীক্ষা, যা লেভেল 6 স্যালারি স্কেল অনুযায়ী কর্মচারীরা পেয়ে থাকেন। এবং এই পরীক্ষাটি বর্তমানে ডাব্লিউবিপিএসসি অর্গানাইজ করে। লাস্ট 2019-এ যে এক্সামটি হয়েছিল তার ভ্যাকেন্সি ছিল 7227, অর্থাৎ 7227টি ভ্যাকেন্সি। এবছরের ভ্যাকেন্সি এখনও ডিক্লেয়ার হয়নি, তবে আমাদের ফর্ম ফিল আপ সমাপ্ত হয়েছে এবং আগামী 3 থেকে 4 মাস কোনো রকম এক্সাম হবে না। এই জন্য আমরা এই এক্সামটির একটা ওভারভিউ নেব এবং সেই মতো প্রিপারেশন স্টার্ট করব। প্রথমে চলে আসি এই এক্সামটির ফাইনাল মেরিট লিস্টের বিবেচ্য বিষয়টি। সেটি হলো পার্ট 1 অর্থাৎ এমসিকিউ যে পোর্শনটা, যেটা প্রথমে এক্সাম হয়, এবং পার্ট 2 যে রাইটিং পোর্শনটা, এই দুটোর সম্মিলিত স্কোর আউট অফ 200 এটাই আমার ফিউচার ডিসাইড করবে। হ্যাঁ, অবশ্যই এই দুটো স্কোরের পরও আমাকে একটি টাইপিং টেস্টে পাস করতে হবে, যাতে 20 ওয়ার্ড পার মিনিট স্পিড আমাকে আনতে হবে। তো এইটা হচ্ছে আমার জব পাওয়ার ক্রাইটেরিয়া বিবেচিত হলো। এইবার আসি পরবর্তী ধাপে। সেটি হলো পার্ট 1-এ এমসিকিউতে কী কী থাকছে। ইংলিশ থাকছে 30টা প্রশ্ন, ম্যাথ থাকছে 30টা প্রশ্ন, জিএস অর্থাৎ জেনারেল স্টাডিজ, যার মধ্যে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এন্টায়ারলি কভার্ড হয়, এতে থাকছে 40টা প্রশ্ন। এভাবে টোটাল 100টা প্রশ্ন, 1 মার্কস করে অ্যালোটেড, এবং নেগেটিভ মার্কিং থাকছে অন্যান্য পিএসসি এক্সামের থেকে একটু আলাদা, অর্থাৎ 1/4 করে। তো এই প্যাটার্নটা, এই ম্যাথ, ইংলিশ, জেনারেল স্টাডিজ আর 1/4 নেগেটিভ মার্কিং, এটা একটা বিশেষ এক্সামের দিকে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। সেই এক্সামটি হলো সিজিএল, যেটা ভারতবর্ষের সম্ভবত রেল ছাড়া সবচেয়ে বড় ভ্যাকেন্সি এক্সাম নিয়ে থাকে। তো সিজিএল প্যাটার্ন এই এক্সামিনেশানটায় ইংলিশ, ম্যাথ, জিএস, রিজনিং পেপারটা শুধুমাত্র নেই। এই তিনটে নিয়ে আমাদেরকে আপাতত পার্ট 1-এর জন্য ব্যাপকভাবে তৈরি করতে হবে। সেক্ষেত্রে কিছু পয়েন্টস বলে রাখা ভালো, যে ম্যাথের ক্ষেত্রে স্পেসিফিক্যালি 15টা চ্যাপ্টারকে কমিশনের ওয়েবসাইটে উল্লেখ করে দিয়ে হয়েছে, যার মধ্যে মেইনলি সবকটা অ্যারিথমেটিক চ্যাপ্টার এবং ট্রিগনোমেট্রিকে বাদ রাখা হয়েছে। অর্থাৎ এই জায়গাটা আমরা একটুখানি রিল্যাক্সেশন পেতে পারি, যে এই 15টা চ্যাপ্টার যদি ভালো করে আমরা প্র্যাকটিস করে নিই, তাহলেই এক্ষেত্রে আমার 30 মার্কসের সিলেবাস কভার হয়ে যাচ্ছে। প্রসঙ্গত বলে রাখি, আমরা এই ভিডিওটা করছি স্ট্র্যাটেজিক্যাল অ্যাপ্রোচ, যেটা এই পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি। তোমরা একাধিকবার আমাকে বলেছো যে স্যার, ক্লার্কশিপের মতো বড় পরীক্ষা, মিসলেনিয়াসের মতো বড় পরীক্ষাগুলোর এই স্ট্র্যাটেজিক্যাল ফাউন্ডেশনগুলো তৈরি করতে। তো সেই হিসাবে আমি আজকেও 7টি পয়েন্টকে ডিসকাস করব তোমাদের সামনে। আশা করি তোমরা এই জিনিস থেকে উপকৃত হবে। তো প্রথম পয়েন্টটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য সিলেবাস, এক্সাম প্যাটার্ন, প্রিপারেশন অফ মেরিট লিস্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, কাট অফ অ্যান্ড ভ্যাকেন্সি। অর্থাৎ এই এক্সামটির ক্ষেত্রে এতগুলো বিষয়কে আগে বিবেচনায় রাখতে হবে আমাদের। প্রথমত সিলেবাস, এক্সাম প্যাটার্ন, প্রিপারেশন অফ মেরিট লিস্ট, কাট অফ, এগুলি সবই পিএসসির ওয়েবসাইট দ্বারা নির্দেশিত হয়। ভ্যাকেন্সিটা এখনও বিবেচনা হয়নি, তো আমরা এক্সপেক্টেড যে আগের বছর ছিল তার কাছাকাছি কোনো রেঞ্জ ধরে চলতে পারি। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা ইন্টারনেটে বা পাশের কোনো প্রিভিয়াস এক্সামের ক্যান্ডিডেটের থেকে দেখে বুঝতে পারি যে কেমন প্রশ্ন আসবে।
এই 1 নম্বর পয়েন্টের প্রত্যেকটা জিনিস যদি আমরা মেটিকুলেটলি দেখতে পারি ফর্ম ফিল আপটা করে আসার পরই, তবে আমার কাছে কিন্তু অনেকটা রূপরেখা স্পষ্ট হয়। তো এক্সাম প্যাড সিলেবাসের ক্ষেত্রে যেমন এই ম্যাথের ব্যাপারটা বললাম, যেটা বলতে চাইছি যে ম্যাথ যে কোনো যে বাজার চলতি বইগুলো আছে তাতে কিন্তু অনেক ম্যাথের চ্যাপ্টার থাকে, কিন্তু আমাদের মাত্র কভার করতে হচ্ছে এই 15টি চ্যাপ্টার। তার মধ্যে ট্রিগোনোমেট্রি নেই, মেনসুরেশন অলমোস্ট থাকে না, সেই হিসাবে অ্যারিথমেটিকটাই হচ্ছে আমাদের মেন ম্যাটার অফ অ্যাট্রাকশন। প্লাস ম্যাথ ইংলিশের যে 30টা কোশ্চেন থাকে সেগুলো সিজিএল প্যাটার্ন হওয়ার ক্ষেত্রে আমরা সেই হিসাবে যদি প্রিপারেশন শুরু করি, মানে সিজিএল দেবো না কিন্তু যদি সিজিএল মাফিক প্রিপারেশন শুরু করি, তাহলে কিন্তু এই ইংলিশে অনেকটা এনরিচ করা যাবে। যেহেতু আমাদের রাজ্যে বহু এমন অ্যাসপিরেন্ট আছে যারা আমাকে বলেছে যে ইংলিশের ক্ষেত্রে স্পেসিফিক্যালি একটা ভয় বা ফোবিয়া কাজ করে, সম্ভবত ইংলিশ তার মাদার ল্যাঙ্গুয়েজ না হওয়ায় বা সেগুলো নিয়ে স্কুল লেভেলে তার ঘাটতি থাকার কারণে এটা রয়ে গিয়েছে। তো এই জন্য আমি এই এক্সামটির প্রতি সবার আগে বলবো যে এই দুটো জিনিসকে ফোকাস করতে। তার জন্য আমাকে 1 নম্বর পয়েন্টটাকে খুব বেশি গুরুত্ব দিতে হবে। কাট অফ প্রেডিকশানটা ডিপেন্ড করে ভ্যাকেন্সির ওপর, এটা ইনভার্সলি প্রপোর্শনাল হবে, অর্থাৎ ভ্যাকেন্সি যত বাড়বে কাট অফ ইটস এ প্রবাবিলিটি দ্যাট কমে যেতে পারে। এর জন্য কাট অফটি এই পরীক্ষার ক্ষেত্রে খুব বড় বিবেচ্য বিষয় নাও হতে পারে, কিন্তু অ্যাসপিরেন্টসরা আজকাল যথেষ্ট সতর্ক থাকে, তারা জিনিসটি প্রিভিয়াস ইয়ার কাট অফের একটি এক্সপেকটেশান রেখে পড়াশোনাটা করতে চায়। তো সেই হিসাবে আমি বলে রাখি আমার ভিউতে পার্ট 1 এক্সামের জন্য আমরা জেনারেল ক্যাটাগরির জন্য 68 to 70% নাম্বার এইটা ক্যারি করার চেষ্টা করব প্রথম থেকে। এটাই থাকবে আমাদের মেন টার্গেট। ওকে, তো ভ্যাকেন্সি 3টে এরিয়া থেকে হয়, একটা হচ্ছে সেক্রেটারিয়েট পোস্টিং, ডাইরেক্টরেট পোস্টিং এবং রিজিওনাল ও ডিস্ট্রিক্ট অফিসেস পোস্টিং। এই জায়গাগুলিতে যে ক্লারিক্যাল লেভেলের স্টাফরা আগে সেগুলি এই পরীক্ষার মাধ্যমে ভ্যাকেন্সি ফিল আপ করা হয়। বেশ, তো এত অবধি আলোচনা শুনে আমরা এগিয়ে যাই পরবর্তী ধাপে। জেনারেল স্টাডিজ 40টা প্রশ্ন থাকবে, সেখানে জেনারেল সায়েন্স, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, অবশ্যই স্পেশালি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি অ্যান্ড জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, এই কটা বিষয়কে ভীষণ প্রায়োরিটাইজ করা হয়েছে। নেক্সট এই পরীক্ষার দ্বিতীয় ধাপ অর্থাৎ দ্বিতীয় 100 নম্বর থাকছে পার্ট 2, যেটা পুরোপুরি রাইটিং। তার মধ্যে এতে থাকছে ইংলিশ 50 মার্কস এবং বিতে থাকছে এই 5টির মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ। ওকে, প্রতি ক্ষেত্রেই একটা রিপোর্ট, একটা প্রেসি বা সামারি আর একটা ট্রান্সলেশন, এই হচ্ছে কোশ্চেন বিন্যাসে পাওয়া যায়। অর্থাৎ ইংলিশ পার্ট থেকে 3টে কোশ্চেন আসবে, রিপোর্ট সামারি ট্রান্সলেশন। বি পার্ট থেকে 3টে প্রশ্ন আসবে, রিপোর্ট সামারি ট্রান্সলেশন। টোটাল 6টি প্রশ্ন আসবে, যেই 6টি প্রশ্ন আমাকে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টার মধ্যে ক্লিয়ার করতে হবে। এখানে আমি টাইম অ্যালোকেশনটা বলে দিয়েছি যে পার্ট 1-এ 100 মার্কসের এক্সামের জন্য 90 মিনিটস টাইম থাকে এবং 1/4 নেগেটিভ মার্কস থাকে। তো 90 মিনিটস, সেই হিসাবে সিজিএল এক্সামে 100 কোশ্চেন আমরা 60 মিনিট পাই, এখানে 90 মিনিট, 30 মিনিটসের একটা অ্যাডভান্টেজ পাবো। এই অ্যাডভান্টেজটা আমরা ম্যাথ সলভ করার ক্ষেত্রে কাজে লাগাবো, কারণ খুব স্লোলি করলেও আমাদের এই জিনিসটা টাইমলি শেষ হয়ে যাওয়ার কথা, কারণ জিএস কোশ্চেন অ্যাটেন্ড করার ক্ষেত্রে অনেক টাইম আমাদের বেঁচে যায়। কিন্তু পার্ট 2 একটা এক্সট্রিমলি ক্রুশিয়াল অ্যান্ড চ্যালেঞ্জিং পেপার। আমি নিজে ডাব্লিউবিসিএস মেন্স এবং পিএসসি ক্লার্কশিপের মেন 2015 সাল দুটোই দিয়েছি, এবং সেই অভিজ্ঞতা থেকে আমি যা ফিল করেছি সেটা হচ্ছে এই পার্ট 2 এক্সামের 6টি প্রশ্ন 60 মিনিটে অ্যাটেন্ড করা আমার কাছে বেশি কঠিন মনে হয়েছে। কঠিন এই অর্থে যে ভাষার প্রতি দক্ষতা থাকা সত্ত্বেও যে 6টা টপিক 60 মিনিটস অর্থাৎ 10 মিনিটসে একটা টপিক, এই যে 10 মিনিটসে একটা টপিক, সেটা আনএক্সপেক্টেড টপিকও হতে পারে, সেটাকে এক্সাম অ্যাটমসফিয়ারে লিখে আসা, আই থিঙ্ক এত ট্রমাটাইজ বোধ হয় ডাব্লিউবিসিএস মেন্সের পেপার 1 and 2-তে হয়নি, কারণ সেখানে
টাইমটা অনেকটা বেশি থাকে, 180 মিনিটস থাকে, অর্থাৎ 3 ঘন্টা, এবং 5টা টপিক আমাকে লিখতে হয়। সেক্ষেত্রে পার টপিকে 36 মিনিট যদি অ্যালোকেট ধরি, আমি অনেক বেশি ভাবার সময় পাই বা স্কোপ পাই। সেই সুযোগটি এই পরীক্ষাতে থাকে না। তো ফ্রেন্ডস, তোমরা প্রথম দিন থেকে পার্ট 1 এবং পার্ট 2 দুটোকেই অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়াশোনা করবে, যেইটি মিসলেনিয়াস এক্সামের থেকে আলাদা। মিসলেনিয়াস এক্সামের প্রিলিমসটা ছিল জাস্ট কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ মিনিমাম নাম্বার পেলেও চলতো। এখানে চেষ্টা করতে হবে দুটোতেই যেন আমাদের হাই ভ্যালু নাম্বার আসে, যাতে করে ফাইনাল মেরিট লিস্টে আমরা নিজেদের নাম দেখতে পাই। তো সেই অর্থে আমরা প্রথম থেকেই রাইটিং স্কিলটাকেও মাথায় রেখে চলব। নেক্সট আমরা চলে আসব 2 নম্বর পয়েন্টে, স্ট্রাকচার্ড স্টাডি প্ল্যান কনসিডারিং সাবজেক্ট ওয়েটেজ স্পেশালি অন ফোকাসড এরিয়া। তো আমার প্রত্যেক ভিডিওতে আমি যেমন একটা ফোকাসড এরিয়া ক্রিয়েট করি বা আমি নিজে ডিটারমাইন করি, এই এক্সামের ক্ষেত্রে স্পেসিফিক্যালি একটা ফোকাসড এরিয়া রয়েছে। সেই ফোকাসড এরিয়াটা হলো ইংলিশ আর ম্যাথ। কিভাবে না, ইংলিশে পার্ট 1-এ থাকছে 30 মার্কস এবং পার্ট 2-তে থাকছে 50 মার্কস, অর্থাৎ একটা 200 মার্কসের এক্সামে 80 মার্কস, আই মিন 40% মার্কস অ্যালোকেট হয়েছে শুধুমাত্র ইংলিশে। এর রিজনটা বোঝা খুবই ইজি। আজকাল অফিসগুলোতে যে ইংলিশে ড্রাফটিং করার যে একটা ক্লারিক্যাল কাজ সবসময় করতে লাগে, তার জন্য স্বভাবতই ইংলিশের প্রতি একটা দক্ষতা রাখা জরুরি হয়ে পড়ে। যদিও এক্সামটি 10th লেভেলে, কিন্তু আমরা ইংলিশটাকে যদি গুরুত্ব না দিই, তবে কর্মক্ষেত্রে গিয়ে ব্যাপক বিফলতা দেখা হতে পারে, যেটি আমি বহু ক্ষেত্রে দেখেছি বিভিন্ন অফিসে গিয়ে। তো সে অর্থে আমিও ভাবি যে না, এইটি একটি জাস্টিফাইড ডিস্ট্রিবিউশন। এবং এর সাথেই হচ্ছে ম্যাথে 30 মার্কসের মধ্যে 30 আউট অফ 30 এটা পাওয়ার খুব ভালো চান্স আছে। এবং জিকে সিএ প্রিভিয়াস ইয়ারের আমি যদি কোশ্চেন অ্যানালিসিস করি, তাহলে অলমোস্ট 25টা আমি জিকে আর সিএ 2019-এ পেয়েছি। সেই হিসাবে 30 and 25কে কম্বাইন করে আমি 55খানা কোশ্চেন এক্সপেক্টেড যে আসবে পার্ট 1-এ। তাহলে একটা 100 মার্কসের এক্সামে যদি 55 মার্কস থাকে ম্যাথ জিকে সিএতে, আর আমি এই এক্সামের পার্ট 2 এর প্রিপারেশান প্রথম থেকেই যেহেতু করব, তাহলে ইংলিশটাও এখানে জরুরি হয়ে পড়ছে। নাও ইংলিশ, ম্যাথ, জিকে, সিএ এই সিলেবাসটা একদম সিজিএল টাইপ সিলেবাসকে ওভারল্যাপ করে যায়। এই জন্য আমি প্রথমেই বললাম যে আমরা যারা সিজিএল এক্সাম দেব না, তারাও সিজিএলের মতো করে প্রিপারেশান শুরু করব, তাহলে সবচেয়ে ভালো ফ্রুটফুল রেজাল্ট পাবো এবং মেরিট লিস্টে আমাদের নাম স্বর্ণাক্ষরে অবশ্যই পাওয়া যাবে বলে আমি মনে করছি। সেটা আমাদের ফোকাসড এরিয়া, এটার প্রতি আমরা বেশি ওয়েটেজ দেব, বেশি ফোকাস করব, বেশি টাইম অ্যালোকেশন করব, টাইম ম্যানেজমেন্টটা সেভাবে করব। আর বাকি যে জিনিসগুলো পড়ে থাকে, জেনারেল সায়েন্স, ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, রিজিওনাল জিওস, সেগুলোতে আমরা কি করব, রিলেটিভলি যেমন পড়াশোনা হয় সেভাবে করব। নেক্সট পয়েন্ট চলে আসে আমরা ইউটিলাইজ সিঙ্গেল বুক অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি, যেটা আমি বহুবার বলেছি আগে, যে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির বইকেই তোমরা পড়ার ক্ষেত্রে নিলে সবচেয়ে বেশি উপকার পাবে বলে আমি মনে করি। সেক্ষেত্রে এক্সাম্পল হিসাবে এনসিইআরটি বুক, যাতে করে বেসিক কনসেপ্টগুলো কী হয়, জিএসএস সাবজেক্টগুলো যেমন ইন্ডিয়ান হিস্ট্রি, সায়েন্স, জিওগ্রাফি, এগুলো। নেক্সট লুসেন্ট একটা ওভারঅল জিকে অ্যাজ ওয়েল অ্যাজ জেনারেল স্টাডিজের পেপারগুলোকে একসাথে কম্বাইন করে অত্যন্ত ফ্রুটফুল একটা বুক হতে পারে। একটা স্ট্যান্ডার্ড ইয়ার বুক তোমরা পারচেস করে নেবে, কারণ ইয়ার বুকের কারেন্ট অ্যাফেয়ার্স, যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে থেকে অনেক কোশ্চেনই আসে, তাই এটা প্রথম থেকেই পড়তে হবে, অ্যালং উইথ একটা মান্থলি ম্যাগাজিন, সেটা বাংলায় হোক ইংলিশে হোক, যার যেটা সুবিধা হয় একটা স্টাডি করা উচিত। নেক্সট আমাদের অবজেক্টিভ ইংলিশ, যেটা কি না আমাদের পার্ট 1 পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তার জন্য বহু বই আজকাল মার্কেটে আছে অ্যাভেলেবেল, এটা আমাদের সৌভাগ্য। তার মধ্যে আমি যে কোনো একটা বই এখান থেকে পড়তে বলি, তোমরা চাইলে এর বাইরের কোনো বই যেটা তোমার কাছে অ্যাভেলেবেল আছে সেটিও স্টাডি করতে পারো। সাথে অবশ্যই পিকে দে সরকারের বইটি রাখতে হবে, কারণ যেহেতু আমাকে এটা মনে রাখতে হবে যে পার্ট 1 পরীক্ষার ইংলিশের নলেজটাকে
আমি অবশ্যই পার্ট 2 পরীক্ষার ইংলিশ রাইটিং স্কিলে কাজে লাগাবো। সেই জন্য পিকে দে সরকার টাইপের একটি বই, যেখানে দুটি জিনিসেরই একটা ব্যালেন্সড ভার্সন থাকে, সেটা আমাদের স্টাডি করা খুব জরুরি। ওকে, ম্যাথের জন্য ওই 15টা চ্যাপ্টার যেটা পিএসসির ওয়েবসাইটের নোটিফিকেশান দেওয়া আছে, সেটা যে কোনো একটি বই, আর.এস. আগারওয়াল কিরান্স, খুবই রেপুটেড বই, সব পরীক্ষার জন্যই কাজে দেয়। তো এর যে কোনো একটি বই থাকলে সেখান থেকে কভার করা যেতে পারে। নেক্সট, নাম্বার 4 স্ট্র্যাটেজি, এমসিকিউ পেপারটা সবার আগে আমাকে স্ট্রেংথফুল অপটিমাইজেশান আনতে হবে। কেন? কারণ এমসিকিউ পেপারে আমি যতক্ষণ না ক্লিয়ার করছি, আমাকে পার্ট 2তে এন্ট্রি দেবে না। এই জন্য একদম প্রথম টার্গেট হবে এমসিকিউ পেপারটাকে স্ট্রেংথ করা অ্যাজ মাচ অ্যাজ পসিবল। নেক্সট, যখন এই কাজটি হতে হতে একটা পার্টিকুলার পয়েন্টে আমি চলে আসবো, আমার পায়ের তলার মাটি শক্ত হবে, তখন থেকেই আমাকে রাইটিং স্কিল সম্পর্কে ভেবে রাখতে হবে। আমরা অনেকেই এমনটা করি যে পার্ট 1-এর রেজাল্ট বেরায়, তারপর ভেবে চিনতে বাই চান্স যদি আমাদের নাম চলে আসে, তখন খুব উৎসাহ হয়ে বা উৎফুল্ল হয়ে আমরা বিভিন্ন বই খুঁজি বা তাড়াহুড়োতে করতে যাই, তখন আমাদের ফ্রুটফুলনেসটা আসবে না। এই প্রথমেই বলেছি এটা খুব চ্যালেঞ্জিং পেপার হয়ে থাকে। তো সেই জন্য আগে থেকেই আমরা রাইটিং স্কিল করব, চেষ্টা করব ডে 1 থেকে অন্তত ইংলিশটি, কারণ ইংলিশ আমাদের মাতৃভাষা না, এবং অনেকেরই এই ইংলিশে যদি ডিফিকাল্টি থেকে থাকে তাহলে সেটা দূর করতে একটু টাইম তো লাগে, সেই অর্থে ডে 1 থেকে শুরু করা উচিত। নেক্সট 5, মক এক্সাম অবশ্যই দিতে হবে, যেটা সমস্ত এক্সামের একটা আমাকে ইভ্যালুয়েশন করে একটা ইনার কনফিডেন্স জায়গায়। সেটা হচ্ছে এই এক্সামটাকে 70 ইউআর কাট অফ ধরে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ওবিসি এ, বি, এসসি, এসটি সেই অনুযায়ী মার্কস কম কম ধরে একটা টার্গেট ফিক্স করা যায়, বাড়িতে করে এমসিকিউ পরীক্ষাটা দিতে হবে। এবং অবশ্যই সাথে রেগুলার প্র্যাকটিসের জন্য রাইটিং স্কিলটা চাই। রাইটিং স্কিল অর্থাৎ লেখার ভয় দূর করা। এই রাইটিং স্কিলটা আমাকে অ্যাটলিস্ট 50% স্কোর যেন সিকিওর করা যায়, সেই মতো জায়গায় আনতে হবে। এটা একদিনের কথা নয়, রেগুলার প্র্যাকটিস করে এই জিনিসটাতে তোমাদের রিচ করতে হবে। এর জন্য রেকটিফিকেশান চাই, এর জন্য প্র্যাকটিস চাই। এইটা তোমরা অবশ্যই চেষ্টা করো যেন ডে 1 থেকে করা যায়। নেক্সট স্ট্র্যাটেজি নাম্বার 6, সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্কিল বিশেষ করে এনহ্যান্স করাটা। কারণ এটা চ্যালেঞ্জিং পেপার 2-এর একটা গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু পেপার 2-এ শুধু ইংলিশ নেই, এক্ষেত্রে আরও একটা জিনিস বলি, যে বাংলা আমাদের মাতৃভাষা হওয়ার দরুন আমরা জানি এটাকে খুব জুডিশিয়াস ইউটিলাইজেশন করে খাতায় লিখে আসতে পারি উইদিন দ্য গিভেন টাইম। তো সেটার জন্য একটা রাইটিং স্কিল চাই। তো সেই স্কিলটা তোমরা কোথা থেকে পাবে? নিউজ পেপারের স্টাডিগুলো নিতে পারো। নিউজ পেপারে যেভাবে যে ফরম্যাটে লেখা, যে শব্দ চয়নগুলো নেওয়া হয়েছে, যে বাক্য বিন্যাসগুলো নেওয়া হয়েছে, সেগুলোকে ফলো করতে পারো। আর যদি কোনো অ্যাভেলেবেল স্যাম্পল নোটস বা বইয়ে বা সেই অনুযায়ী তোমরা বুকস অ্যাভেলেবেল করে থাকো, তার মধ্যে নিশ্চয়ই নোটস আকারে ল্যাঙ্গুয়েজ থাকবে, সেইগুলো কাজে দেবে। 7, পজিটিভ মাইন্ডসেট রাখতে হবে, কারণ এটাও একটা কনসিস্টেন্সি, একটা প্র্যাকটিসের বিষয়। যদিও দেখে মনে হয় যে 10th লেভেল পরীক্ষা, কিন্তু তোমরা এতক্ষণ আলোচনার মাধ্যমে বুঝে গেছো নিশ্চয়ই যে রাইটিং স্কিলটা যদি একটা এক্সামে 100 মার্কস ক্যারি করে, অর্থাৎ 50% মার্কস ক্যারি করে মেরিট লিস্টে, তাহলে কতটা ইম্পর্টেন্ট হয়ে যায় যে আমাকে কনসিস্টেন্টলি সাবজেক্টটা প্র্যাকটিস করে যেতে হবে। হ্যাঁ, যেটা একটা অনেকের কাছে বোরিং টাস্ক মনে হতে পারে, কিছুদিন করে ছেড়ে দেয়, তো তোমরা সেটা অবশ্যই করবে না। একটা হেলদি লাইফস্টাইল রেখো, যেটা সমস্ত সাকসেসের একটা স্তম্ভ, অর্থাৎ তোমাদের প্রায়োরিটাইজ করবে। এবং অফকোর্স যেই সুযোগ পাবে কিবোর্ড টাইপিংটা বাড়িতে বা নিজের সুযোগ সুবিধা মতো অবশ্যই প্র্যাকটিসে রেখো। আমি এক্ষেত্রে বলবো 25 ওয়ার্ড পার মিনিট বাড়িতে প্র্যাকটিস করার চেষ্টা করো। এখন অল্প করো, প্রিলিমসে বা পার্ট 1-এ নাম আসলে তখন আরও মোটিভেটেডলি করো। কিন্তু আমাকে 25 ওয়ার্ড পার মিনিট প্র্যাকটিসে রিচ করলে তাহলে আমি এক্সাম সেন্টারে গিয়ে 20 ওয়ার্ড পার মিনিট রিচ করতে পারবো। ওকে, তো সেই হিসাবে আমরা এই স্ট্র্যাটেজিটা ফিল আপ করবো। বাকি এই এক্সামের
আরেকটা দিক আছে, সেই দিকটা হলো এই পরীক্ষাটি দিয়ে অনেকেই হয়তো আমরা জানি না যে লেভেল 16 স্যালারি স্কেল অর্থাৎ ডাব্লিউবিসিএস গ্রুপে অফিসারের ইকুইভ্যালেন্ট স্কেল রিচ করা যায়। এটা সেই সেক্রেটারিয়েট পোস্টিংকে কাজে লাগিয়ে প্রমোশন হয়েছে সেই প্রমোশন নয়, আরেকটা ফেসিলিটি আছে যারা ডাইরেক্টরেট বা রিজিওনাল পোস্টিং আছে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। সেটি হলো ডাব্লিউবিপিএসসি লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সাম বলে একটি এক্সাম প্রতি বছরই কন্ডাক্ট করে, যেটা ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের সিলেবাসের সাথে ইকুইভ্যালেন্ট। তো যেহেতু একটা ক্লারিক্যাল স্টাফ কাজ করে অভিজ্ঞতা থেকে অনেকটাই এই জিনিসটা আত্মস্থ করে, সে এই জিনিসটা স্টাডি করে 8 বছর ইউডিসি স্কেল অর্থাৎ লেভেল 9 স্কেলে স্যালারি পাওয়ার পর এই এক্সামটিতে বসে এই পরীক্ষাটি ক্লিয়ার করতে পারে। প্রতি বছর প্রায় 25-30 জন ক্যান্ডিডেট এই সুযোগ সুবিধাটি পায় এবং তার মাধ্যমে তারা সরাসরি লেভেল 16-এ জাম্প করে যায় এবং তারা WBAAS প্রমোটেড ক্যাডারে কনভার্ট হয়ে যায়। এই সুযোগটি এই এক্সামে এই পোস্টের জন্য ভ্যালিড আছে। তো তোমরা এটা নিয়েও পরবর্তীকালে ভাববে, আপাতত এটা নিয়ে ভাবার নেই। আর আরেকটি কথা বলব, ফুড এসআই পরীক্ষা সম্প্রতি হয়েছে এবং এই পরীক্ষাটিও দুটোই লেভেল 6 স্যালারি, কিন্তু দুটোর মধ্যে স্ট্র্যাটেজিক্যাল পার্থক্য হেল অ্যান্ড হেভেন। বিকজ ওখানে ম্যাথটা যে পারবে তারই এক্সামটা খুব বেশি এগিয়ে থাকবে চান্স পাওয়ার, কারণ ম্যাথে 100-এর মধ্যে 50 মার্কস অ্যালোকেট করা, ম্যাথ একটু ভালো জানলে তাদের ক্ষেত্রে সুবিধা হয়। এখানে কিন্তু তা না, এখানে স্যালারি লেভেলটা সেম, কিন্তু এখানে আমাকে ম্যাথ এবং তার থেকেও বেশি ফোকাসড এরিয়া হচ্ছে ইংলিশের মতো একটা ল্যাঙ্গুয়েজ গ্রুপ, যেটা কিনা আবার সিজিএল প্যাটার্নে প্র্যাকটিস করলে আমাদের সবচেয়ে ভালো রেজাল্ট আসে। অর্থাৎ এই কথাটি মাথায় রেখে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে 10th লেভেল পরীক্ষা হতে পারে, কিন্তু আমাকে প্রিপারেশানটা একদমই ঢিলা দিলে চলবে না, যদি এক চান্সে এক্সামটি ক্র্যাক করতে হয়। সাথে এর একটা ট্রাই বেকিং রুল আছে। কেন ইংলিশটাকে এরা এত পিএসসি এতটা ইম্পর্টেন্স করে রেখেছে, ট্রাই বেকিং রুলটাই হচ্ছে এমন যে যদি দুজন ক্যান্ডিডেট পার্ট 1 আর পার্ট 2 মিলে সেম স্কোর করে, তবে পার্ট 2 স্কোর যার বেশি তাকে দেওয়া হবে আপার র্যাঙ্ক, মানে র্যাঙ্ক এগিয়ে গেল। এরপর যদি পার্ট 2 এর নাম্বারও সেম থাকে, তখন দেখা হচ্ছে পার্ট 2 এর ইংলিশের মার্কস। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই নোটিফিকেশনের মাধ্যমে পিএসসি ইঙ্গিত দিয়ে রেখেছে যে ইংলিশটা যে ভালো জানবে তাকে র্যাঙ্কের ক্ষেত্রে প্রায়োরিটাইজ করাটা একটা লজিক তারা ভেবে নিয়েছে। তো এই জন্য বন্ধুরা সবসময় খেয়াল রাখবে, তোমরা নতুন দিনের অ্যাসপিরেন্ট খুব ভালোভাবে পড়াশোনা করো, অবশ্যই ইংলিশ এবং ম্যাথ, ইংলিশটাকে তার মধ্যে বেশি ফোকাস করে ম্যাথ জিকে সিএকে ইকুয়ালি স্ট্রেনদেন করো, তাহলে তোমাদের আপকামিং যে মিসলেনাস এক্সাম এবং তার কিছুদিন পরেই হয়তো ক্লার্কশিপ এক্সাম হবে, দুটোতেই খুব ভালো একটি ফ্রুটফুল রেজাল্ট তোমরা আশা করতে পারো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের আগামী দিনের যে বক্তব্যগুলো আমি পেয়েছি, যে সাবজেক্ট ওয়াইজ ভিডিও বানানো এবং WBCS 2024 সম্পর্কে ভিডিও বানানো, সেই কাজে আমি আশা করি সফল হবে, তোমাদেরকে সামনের ভিডিওতে পেশ করব। আজকের মতো এখানেই শেষ হলো। নমস্কার।